দেশ থেকে বিশ্বের নানা প্রান্তের নানা অবস্থান, অভিজ্ঞতা, মতামতকে এক সুতোয় গেঁথে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন দুরালাপ। স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী। আগামী ২০শে জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। তবে এই শপথ গ্রহণের ২ সপ্তাহ আগে ফ্লোরিডায় নিজের বাড়িতে অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে তার কিছু বক্তব্য ঘিরে বিশ্বব্যাপী উদ্বেগ বিরাজ করছে। এদিন তিনি প্রতিবেশী দেশ কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইচ্ছা পোষণ করেন। He probably saw the numbers. Look, I called him Governor Trudeau because কানাডার বহু মানুষ দেশটিকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায়। ট্রুডো এটি জানতেন। কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হলে দেশটিতে কোনো শুল্ক থাকবে না, করও কমে যাবে। তারা রাশিয়া ও চীনের যুদ্ধজাহাজের হুমকি থেকেও সম্পূর্ণ থাকবে নিরাপদ। in NATO, they're supposed to pay much more. They haven't been paying. ইতিমধ্যে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্র একটি মানচিত্রের ছবিও তিনি প্রকাশ করেছেন। এদিকে শুধু কানাডাই নয়, বিপুল প্রাকৃতিক সম্পদে ভরপুর ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে একসাথে যুক্ত করা ৮২ কিলোমিটার দীর্ঘ পানামা খালকে দখলের কথাও বলেছেন তিনি। ঘোষণা দিয়েছেন মেক্সিকো উপসাগরের নাম পাল্টে তিনি আমেরিকা উপসাগর করতে চান। এর মধ্যে ট্রাম্প সামরিক শক্তি দিয়ে কানাডাকে দখলের বিষয়টি নাকচ করে দিলেও পানামা খাল ও গ্রিনল্যান্ড কিনতে সামরিক বা অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি তিনি অগ্রাহ্য করবেন না বলে জানিয়ে দিয়েছেন। কথা বলেছেন মধ্যপ্রাচ্য উত্তেজনা নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন ২০শে জানুয়ারি তিনি শপথ নেয়ার মধ্যেই যদি হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেয় তবে মধ্যপ্রাচ্যে নরকের আগুন লাগাবেন তিনি। গ্রিনল্যান্ড, কানাডা ও পানামা খাল দখলে ট্রাম্পের উচ্চাভিলাষ কি বার্তা দিচ্ছে? ২০শে জানুয়ারি ট্রাম্প ফিরছেন, সাথে করে কি বিশ্বে নতুন করে যুদ্ধ সংঘাত নিয়ে আসছেন? সব মিলিয়ে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্রনীতি কেমন হতে যাচ্ছে? এই আলোচনায় আজ দুরালাপে বাংলাদেশ থেকে যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন নিউ জার্সির মনমাউথ ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল ওয়ার্ক বিভাগের ডিন অধ্যাপক ডক্টর গোলাম মোহাম্মদ মাতবর এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌস। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের দুরালাপে। আমি আমার সূচনা বক্তব্যে যেটি বলছিলাম, আপনাদের তিনজনের কাছ থেকে আগে মোটা দাগে একটু শুনে নেই, তারপরে হয়তো একে একে প্রত্যেকটা বিষয়ই একটু জানতে চাইবো যে ট্রাম্প ক্ষমতা নেবার আগেই বা দায়িত্বে যাবার আগেই যে বিষয়গুলো বলে চলেছেন, কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য হিসেবে মানে ৫১তম অঙ্গরাজ্য বানানোর ঘোষণা দিচ্ছেন, ইচ্ছা পোষণ করছেন, পানামা খাল কিনবেন, গ্রিনল্যান্ড কিনে নেবেন, মানে এই যে বক্তব্যগুলো বা মেক্সিকান উপসাগর সেটির নাম পরিবর্তন করে ফেলবেন আমেরিকান উপসাগর ইত্যাদি ইত্যাদি যে বক্তব্য, এগুলো আসলে কেমন বার্তা দিচ্ছে? এটি কি একটা স্বাভাবিক পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ মনে হচ্ছে? যা তিনি বলছেন তিনি কি আসলেই সেরকমটি করবেন? আমি জনাব হাসান ফেরদৌস আপনার কাছ থেকে শুরু করি। অনেক ধন্যবাদ মোহন ভাই। সালাম আলাইকুম। মাধুর ভাই, দেখে ভালো লাগছে। ট্রাম্প খুব সাধারণ স্বাভাবিক লোক নন। আপনি বললেন না এটা কি স্বাভাবিক ব্যাপার? উত্তর হচ্ছে ট্রাম্প খুব স্বাভাবিক লোক নন। হি ইজ নট এ নর্মাল পারসন। তার কাজ সবগুলি যে আমাদেরকে যৌক্তিক ভাবে ব্যাখ্যা করতে হবে তাও কিন্তু নয়। আমেরিকার তত্ত্ব আছে ম্যাড ম্যান থিওরি, নিক্সনের সময় থেকে শুনতে পাচ্ছি আমরা ম্যাড ম্যান থিওরি। লক্ষ্য হচ্ছে যে আমি ছুড়ে দেবো একটা অ্যাকশন, দেখি আমার প্রতিপক্ষ এটাকে কিভাবে ডিল করে। মাথা রাখতে হবে যে ট্রাম্প হচ্ছেন একজন ব্যবসায়ী, ট্রানজেকশনাল। তার সমস্ত কিছুই আমি একটা দিলাম, তার বিপক্ষে কিছু পাবো। এই যে আদান প্রদান, দেওয়া নেওয়া, ট্রানজাকশন। এখন আমরা তিনটি বিষয়ে কথা বলছি। আমরা বলছি কানাডার বিষয়ে, আমরা বলছি পানামা ক্যানাল নিয়ে, আমরা বলছি গ্রিনল্যান্ড নিয়ে। এর মধ্যে সবচাইতে হাস্যকর হচ্ছে কানাডা, এবং এর কারণটাও ইন্টারেস্টিং। তিনি কিন্তু কানাডাকে নিয়ে নেবেন বলছেন না, তিনি কানাডাকে বলছেন আমেরিকার ৫১তম প্রদেশ হবে। এবং আপনাদের ওপেনিং ক্লিপে দেখতে পাচ্ছি আমরা তিনি ট্রুডোকে গভর্নর ট্রুডো বলছেন। আপনার অনুবাদে সেটা আসেনি, গভর্নর ট্রুডো। তিনি পরিহাস করছেন। এর কারণটা জানতে হবে তিনি আসলে কি বলছেন এখানে। এক, ট্রুডোকে তিনি ভীষণ হিংসা করেন। কেন জানেন? ট্রুডো অনেক বেশি হ্যান্ডসাম তার চেয়ে, হি ইজ মাচ মোর গুড লুকিং তার তুলনায়। একটা ছবি আছে ২০১৭ সালে হোয়াইট হাউসে, ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প এবং ট্রুডো। এবং মেলানিয়া ট্রাম্প যে দুঃখ ভরাতুর চোখে তাকিয়ে আছেন ট্রুডোর দিকে, সেই ছবিটা সবার
নজরে এসছে। তার পাশে একটি প্রায় ছোটখাটো হস্তি সুলভ ডোনাল্ড ট্রাম্প, আর তার পাশে একটা নায়কের মতো, এবং মেলানিয়া ট্রাম্প কম বয়সী একটি মেয়ে। একটি ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে সেই সময় প্রথম ধাক্কাতেই প্রথম টার্মে ট্রাম্পের নেটো কনফারেন্স ইন ইউরোপে এসেছিলেন, এবং সেই কনফারেন্সের পরে ট্রুডো একটা ভিডিও দেখতে পাচ্ছি আমরা, ঠাট্টা করছেন ট্রাম্পকে নিয়ে। 4-5 জন, মার্কেল সেখানে আছেন জার্মানির, ইত্যাদি 4-5 জন নেটো লিডার আছেন, এবং সেখানে ট্রুডো ট্রাম্পকে নিয়ে ঠাট্টা করছেন। বিষয়টা ট্রাম্পের নজর এড়ায়নি কিন্তু, ফলে পুরো ব্যাপারটাই ট্রাম্প এখন ঠাট্টা হিসাবে নিচ্ছেন। তিনি কি বলছেন যে তুমি আসো, আমার সঙ্গে আসো, তোমার লাভ হবে, এবং তাকে তিনি সম্বোধন করছেন, যেটা বললাম আমি, গভর্নর বলে। ফলে প্লিজ এটাকে সিরিয়াসলি নেবেন না, এই ব্যাপারটা মোটে সিরিয়াস নয়। সিরিয়াস কোনটা? অনেক বেশি সিরিয়াস হচ্ছে পানামা ক্যানাল। কারণটা কি? পানামা ক্যানালটা কিন্তু আমেরিকাই তৈরি করেছিল 19th সেঞ্চুরি, যেমন আমেরিকারই তৈরি। এটা 1914-এ এটা ওপেন হয় আমেরিকার পয়সায়, কিন্তু 1977-এ এক চুক্তিতে কার্টার সাহেব এটা তার মালিকানায় ফেরত দিয়ে দেন পানামাকে। কিন্তু দেখতে পাচ্ছি আমরা গত 10, 15, 20 বছরে ক্রমান্বয়ে পানামাতে চাইনিজরা তাদের প্রভাব বিস্তার করছে, ব্যবসা বাণিজ্য, ইভেন মিলিটারি ইনস্টলেশন দাবি করা, যদিও আসলে কিন্তু প্রমাণ নেই। আমেরিকানরা কোনো কোনো পক্ষ থেকে বলছে চাইনিজরা এনক্রোচ করছে, ঢুকছে, অনুপ্রবেশ করছে। ট্রু, ল্যাটিন আমেরিকা, সাউথ আমেরিকায় চাইনিজরা অনেক বড় আকারে প্রবেশ করছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট অনেক বড় এক্সপ্যান্ড করেছে, ফলে আমেরিকার জন্য উদ্বেগের কারণ হতে পারে। কিন্তু মূল যে কারণে ট্রাম্প পানামা দখলের কথা বলছেন, তা দখল করার উদ্দেশ্য নয়, কিন্তু পানামার সঙ্গে নেগোশিয়েট করবার জন্য। যে ট্যারিফ আমি দেই আমার মালপত্র আনবার জন্য, সেই ট্যারিফটার রেটটা কমাও তুমি। এখন হুমকি দিচ্ছি তোমাকে আমি, হুমকির বদলে আসলে স্টক, লেস বার্গেইনটা কি? ট্যারিফটা কমাও। কেন জরুরি হয়ে পড়েছে ট্যারিফটা কমানো? তার জন্য, কারণ আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প সাহেব খুব শিগগিরই ক্ষমতা গ্রহণের পরপরই চায়না এবং অন্য দেশের উপরে শুল্ক বসাবে, ইম্পোর্ট ট্যারিফ। যা কিছু পাঠাবেন আমেরিকায় তার জন্য 16 থেকে 20 বা তার চেয়ে বেশি % আপনাকে ট্যাক্স পে করতে হবে। ট্যাক্স পে করা মানেটা কি? সব জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। এটা অফসেট করবার জন্য। হাসান ফেরদৌস, আমি আসলে এই বিষয়টা নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলি যে এই শুল্কের প্রভাব কেমন পড়বে, বিশ্ব অর্থনীতিতে এই প্রভাব পড়বে কিনা, শুল্ক যুদ্ধেরই একটা আশঙ্কার কথা আমরা শুনতে পাচ্ছি। এটি নিয়ে অথবা আমি আলাদা করে একটু কথা বলতে চাই। তার আগে আমি মানে আমার সম্মানিত বাকি 2 অতিথির কাছ থেকেও একটু পররাষ্ট্রনীতি, এটা কি আগ্রাসী পররাষ্ট্রনীতি মনে হচ্ছে, নাকি সেই মানে অস্বাভাবিক পররাষ্ট্রনীতি বলবেন? ডক্টর মাদবর, কেমন মনে হচ্ছে পররাষ্ট্রনীতি? আসলে দেখুন, আমি আসলে যদিও যুক্তরাষ্ট্রে, আমি এখন আছি কোচিন, কেরালা, ইন্ডিয়াতে একটা কনফারেন্সে আর কি। তো শুভেচ্ছা সবাইকে এখান থেকে। আসলে দেখুন, একটা কথা আছে, যুক্তরাষ্ট্রকে অনেক আগে বলা হয়েছিল ম্যানিফেস্ট ডেস্টিনি, এক্সপানশন অফ the it's a kind of imperialism, expansion of US territory, যেটা বলছে যে কানাডার কথা বলা হচ্ছে, গ্রিনল্যান্ডের কথা বলা হচ্ছে, পানামার কথা বলা হচ্ছে। আমি এখানে একটা কথা বলবো যে দেখুন, সে কিন্তু সবসময় কিন্তু বাইডেনের বয়স নিয়ে কথা বলেছিলেন। এখন আমার তো মনে হয় তার বয়স নিয়ে বোধহয় আমাদের সবারই কথা বলা উচিত আর কি, যে ধরনের কথাগুলো বলছে, যে বয়সের জন্য যেটা বাইডেনকে সে ব্লেম করতো, এটা বলতো। তবে তার কথাগুলো কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না, কারণ এই লোকটা তো, যেটা আমাদের হাসান ফেরদৌস ভাই, শ্রদ্ধেয় ফেরদৌস ভাই বললেন, যে আসলে তার কথাগুলো কিন্তু এর ভিতরে কিন্তু একটা নেগেটিভ কনোটেশন আমরা দেখতে পাই। যেটা সে বলছে পানামার ব্যাপারে, যেটা বলছে, বা গ্রিনল্যান্ডের ব্যাপারে, আর কানাডার ব্যাপারে এটা হাস্যকর যেটা বলছে আর কি। এটা আসলে এখন তো এখনো তো ইউনাইটেড নেশন আছে, এখন তো দেশগুলোর সভারেন্টি আছে। সে এই যে কথাগুলো বলছে, এগুলো তো আমি মনে করি খুব ডিরোগেটিভ একটা কান্ট্রিকে কিন্তু অসম্মান করা। জাতিসংঘের কিন্তু আসলে সনদের প্রতি, জাতিসংঘের যে ইউনাইটেড নেশনের যে রুলস রেগুলেশন আছে, এগুলোর প্রতি অসম্মান একটা প্রদর্শন করা, এবং দ্যাটস হোয়াট হি ইজ ডুইং। এগুলো আসলে আমার মনে হয় না দিস ইজ গোয়িং টু মিন এনিথিং। ইয়েস, পানামার ব্যাপারে যেটা বলছে সে, হ্যাঁ, কালটা কিন্তু আসলে আমেরিকাই সাহায্য করেছিল গ্রহণ করার জন্য, এবং সেটা তো মালিকানা দিয়ে দিয়েছেন। এরপর এখন হাউ ইজি গোয়িং টু রিগেইন? তো এখানে যেটাই যে আমাদের হাসান ফেরদৌস ভাই বললেন যে চাইনিজ আগ্রাসনটা, চাইনিজ কিন্তু এখানে ইনভেস্টমেন্ট অনেক করছে। China is not only doing the investment only in Panama, they're doing investment in many different places. That's what, I think he's trying to challenge the Chinese, the aggression যেটা বলা হয় আর কি। আর গ্রিনল্যান্ডের ব্যাপারে, যেটা ডেনমার্কের অধীনে
গ্রিনল্যান্ড, এটা তো আমার মনে হয় না যুক্তরাষ্ট্র এখানে একেবারে যে এক্সপানশন করে সে ক্লাইমেট চেঞ্জের কথা বলা হচ্ছে। তো দিস ইজ টু মি অলসো আই থিঙ্ক ননসেন্স। এবং 20 তারিখে সে শপথ নেবেন। আসলে আমি আহ, 9টা বাজে 20 তারিখেই আমেরিকা আসবো। আমার আর কয়েকটা ট্রিপ আছে, নিউ দিল্লি এবং ঢাকা। আমি উই আর অল কনসার্ন হোয়াট ইজ ই গোয়িং টু সে, হোয়াট ইজ ই গোয়িং টু ডু, বাট all these things I think to me kind of very unprofessional talk, যেটা আমরা কেউ সারপ্রাইজ না। That's the way actually is Donald Trump. So I don't think this is going to go that far, but this is very worrisome what he's saying. This is not good for like the stability, peace, security and sovereignty of the countries in the world. I'm very concerned the way actually he is doing all this, the kind of phrase he is using, the rhetoric he is using, though kind of nonsense to me, but I think it's concern for the whole world. জি So that's the জি way it ডক্টর is. মাহবুব, ধন্যবাদ। আপনি উদ্বিগ্ন, আপনার উদ্বেগের মতো আমি জনাব হুমায়ুন কবির আপনার কাছেও একটু জানতে চাই, আপনিও কি মনে করেন ইতিহাসে উদ্বেগের ব্যাপার আছে? কতটা রসিকতা আর কতটা সিরিয়াস তিনি পররাষ্ট্রনীতি আহ মানে কেমন হবে বলে আভাস পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে এবং সবাইকে শুভেচ্ছা। আসলে খানিকটা এর মধ্যে উদ্বেগের কারণ তো আছেই, এবং এটা উদ্বেগের কারণটা হলো যে ট্রাম্প তার আগের প্রশাসনের সময় যে ধরনের চিন্তা ভাবনা করেছিলেন, এবারে ধারণাটা তার চাইতে আরেকটু সামনে যাবে, এটা মনে করার যুক্তিসঙ্গত কারণ আছে। এবং এখানে 2-3টা প্রবণতার কথা আমি বলবো। একটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে আজকে এই যে ট্রাম্পের, যেটা নিয়ে আমরা অনেক সময় হালকাভাবে নিচ্ছি, তার হালকা হতে পারে, তিনি যেহেতু অনেক সময় অনেক কথা বলেন সেই কারণে, এবং কথাগুলো খুবই অসামঞ্জস্যপূর্ণ, আমাদের প্রত্যাশার আলোকে বড় বেশি উগ্র কথা মনে হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কিন্তু এই ধরনের আচরণ যে ছিল না সেটা বলা যায় না। যেমনটা ধরুন আপনি সেই ঊনবিংশ শতাব্দী 1865 বা ওই রকম, আর তারও আগে 1823 সাল যদি আমরা যাই, মার্কিন যুক্তরাষ্ট্র পুরো পশ্চিম যেটাকে আমেরিকা বলা হয়, পুরো আমেরিকাকেই তারা তাদের ক্ষমতা বলয় বলে এক সময়তে মনরো ডক্ট্রিন কিন্তু তারা তৈরি করেছিল, এবং সেই ডক্ট্রিনের আওতায় কিন্তু বেশ একেবারে 1823 থেকে শুরু করে 1919 সাল পর্যন্ত কিন্তু তার প্রভাব আমরা দেখেছি। যদিও বা বিভিন্ন প্রেসিডেন্ট সেখানে এসেছিলেন, উড্রো উইলসনের মতো জগৎ বিখ্যাত প্রেসিডেন্টের কথা তো আমরা জানি, কিন্তু তিনিও কিন্তু মনরো ডক্ট্রিনের আলোকেই পৃথিবীটা দেখতে চেয়েছিলেন। তো কাজেই সেই কারণেই শেষ পর্যন্ত লিগ অফ নেশনের প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্র করার পরেও কিন্তু সিনেটে, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে বা মার্কিন যুক্তরাষ্ট্র লিগ অফ নেশনসে জয়েন করার অনুমোদনটা পায়নি। তো এবং এই যে অন্যগুলো যেগুলো বললেন, আমরা সেই গত শতাব্দীতেও বহুকাল ধরে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে তারা কিভাবে তাদের প্রভাব বিস্তার করার জন্য বেশ সক্রিয় ছিল। এবং আমরা যখন 70-এর দশকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ করি বা তার আগের সময়টাতে আমরা আফ্রো এশিয়ান ল্যাটিন আমেরিকান সলিডারিটির কথা বলতাম, মুক্তির কথা বলতাম আমরা, এবং তার প্রধান সে লক্ষ্য ওটাই ছিল বলতে পারেন যে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী তার প্রভাব বিস্তারের জন্য একটু উগ্রভাবে চিন্তা ভাবনা করা, এটার একটা ঐতিহাসিক ধারাবাহিকতাও কিন্তু আছে। আজকে আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাটাকে একটু আমাদের কাছে হঠাৎ করে মনে হচ্ছে, কিন্তু এই প্রবণতা আছে। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি সাম্প্রতিক কালে বিশ্ব প্রেক্ষাপটটাও দেখেন, সেখানেও কিন্তু আপনি লক্ষ্য করবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবীতে জাতিসংঘকে কেন্দ্র করে যে প্রাতিষ্ঠানিক কাঠামোটা দাঁড়িয়েছিল, যে প্রাতিষ্ঠানিক ব্যবহার অথবা রাষ্ট্রের মধ্যে সম্পর্ক, এই যে একটা প্র্যাকটিস দাঁড়িয়েছিল গত 1-2.5 দশক ধরে, কিন্তু তারও কিন্তু পরিবর্তন আমরা লক্ষ্য করছি। ইরাকের ঘটনা বলি দেখেন, আফগানিস্তানের ঘটনা বলি দেখেন, এখন মধ্যপ্রাচ্যের অবস্থা আমরা দেখছি। তো কাজেই এই জিনিস, এই বাস্তবতাটাই কিন্তু
প্রেসিডেন্ট বা সম্ভাব্য, উনি তো আগামী সপ্তাহে হয়তো দায়িত্ব নেবেন, তিনি সেই আলোকেই দেখতে চাচ্ছেন যে ক্ষমতা অর্থাৎ পাওয়ার দিয়ে পৃথিবীটাকে আবার রিডান করা যায় কিনা, নতুন ভাবে তৈরি করা যায় কিনা। কিন্তু বাস্তবতা তো ভিন্ন। মার্কিন যুক্তরাষ্ট্র, একটু আগে হাসান ফেরদৌস ভাই কথাটা বলছিলেন যে তিনি এসে যে পরিকল্পনা নিয়ে, অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে ক্ষমতায় যাচ্ছেন, সেই পরিকল্পনায় তিনি যদি সারা পৃথিবী থেকে ডিসকানেক্টেড হয়ে আমেরিকা ফার্স্ট তৈরি করতে চান, তাহলে সেখানে ইনফ্লেশন হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অর্থনীতিতে বড় ধরনের একটা অভিঘাত আসবে। তো সেগুলো তিনি সামাল দেবেন কি করে? তো কাজেই এখানে কথা অনেক হচ্ছে এবং সেগুলাকে হয়তো মানুষের দৃষ্টি অন্যদিকে রাখবার জন্য তিনি এই ধরনের কথাবার্তা বলে থাকতে পারেন। তবে একটা কথা আমার কাছে মনে হয় যেটা চিন্তার বিষয়, সেটা হচ্ছে গত বছরই হেরিটেজ ফাউন্ডেশন, আই থিঙ্ক মার্কিন যুক্তরাষ্ট্রের একটা থিঙ্ক ট্যাঙ্ক, হেরিটেজ খুব সম্ভবত, তারা একটা ডকুমেন্ট প্রকাশ করেছিল, প্রজেক্ট 2025। ওখানে কিন্তু অনেক ওয়াইল্ড আইডিয়াস আছে এবং ট্রাম্প যদিও আগে বলেছিলেন না এর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তিনি যে টিম বিল্ড আপ করছেন সেই টিমের মধ্যে কিন্তু এই ধরনের চরিত্রের লোকজনের উপস্থিতি লক্ষণীয় এবং এরাই হয়তো একটা নতুন কোর হিসাবে তৈরি হয়ে যদি আগামী প্রশাসনে আসেন, তাহলে এই ধরনের কথাবার্তা হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সে সক্ষমতার জায়গাটা কোথায় আছে সেটাও কিন্তু চিন্তার জায়গা আছে। অনেক কথা বলা যাবে কিন্তু সেখানে বাস্তবায়ন করা যাবে, কারণ উনি তো মার্কিন যুক্তরাষ্ট্র তো একানা পৃথিবীতে, 130 জাতিসংঘের সদস্য রাষ্ট্র আছে 193টা, তো তার মধ্যে 193 আরো 192টা দেশ তো আছে। তো তার মধ্যে ধরে নেই যদি আমরা যে 150 রাষ্ট্র খুব শক্তিধর না, কিন্তু এখনো 10-12টা রাষ্ট্র আছে যারা কাউন্টার ভেলিং ফোর্স হিসাবে নিজেদেরকে দাঁড় করাতে পারে। যে চীনের বিরুদ্ধে তিনি কথা বলছেন, সাম্প্রতিক কালে চীন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আমরা দেখেছি তারা কাছাকাছি এসে যাচ্ছে। ভারত এখনো মানে দাঁড় পর্যন্ত করাতে পারে এটা যেমন ঠিক, তবে যুদ্ধ, সহিংসতা, সংঘর্ষ এগুলোও তো আবার এড়ানো যায় না, এগুলোও তো আবার সাথে সাথে হয়েই যাচ্ছে। আমি একটু সেই অর্থনীতির জায়গাটা নিয়েও একটু আলোচনা শুরু করতে চাই। আপনিও বলছিলেন জনাব হুমায়ুন কবির যে মানে ট্রাম্পের যেই একটা হুমকির জায়গা, তিনি বলছেন হোয়াইট হাউসে প্রবেশের প্রথম দিনে তার প্রথম কাজই হবে যে তিনি চীন, কানাডা, মেক্সিকোর উপর 25% শুল্ক আরোপ করবেন, যেটির কথা জনাব হাসান ফেরদৌস আপনি একটু শুরু করছিলেন। মানে এই শুল্ক যুদ্ধের পরিণতি বা প্রভাব আসলে শুধু নিশ্চয়ই এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ না, সার্বিকভাবেই এর প্রভাবটা আসলে কেমন হতে পারে বলে আশঙ্কা জনাব হাসান ফেরদৌস? তার আগে আমি দুটো জিনিস বলি, হুমায়ুন ভাইয়ের কথা ধরে দুটো পুশব্যাক আমার। এক হচ্ছে যে দ্বিতীয় মহাযুদ্ধের পরে কিন্তু বিশ্বব্যাপী যে ল বেসড অর্ডার তৈরি করেছি আমরা, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে যে ব্যবস্থা যার কেন্দ্র জাতিসংঘ, তা তৈরি করেছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, তার নেতৃত্বে। মাথা রাখতে হবে এটা। ফলে হুমায়ুন ভাই যেটা বলছেন এটা ধারাবাহিকতা, তা কিন্তু নয়। আমি মনে করি যে 19th সেঞ্চুরির আমেরিকান এক্সপ্যানশনিজম এটা শেষ হয়ে গেছে প্র্যাকটিক্যালি ফিলিপিন্সের সঙ্গে তার শেষ যুদ্ধের পরে। এর আগে মেক্সিকান আমেরিকান যুদ্ধে আমরা দেখেছি আমেরিকা মেক্সিকোর কাছ থেকে প্রায় 5 লক্ষ স্কোয়ার মাইলস দখল করে নিয়েছে। দ্যাট ওয়াজ দ্য লাস্ট ইম্পেরিয়াল ওয়ার দ্যাট আমেরিকা ওয়েজড প্র্যাকটিক্যালি। এরপর ছোট যুদ্ধ হয়েছে ফিলিপিন্সের সাথে, কিন্তু বাকি যুদ্ধগুলি কিন্তু আমেরিকা থাকেনি, যুদ্ধ করেছে, চলে এসছে। অনেক অর্থে সেটা হচ্ছে কি সাম্রাজ্যবাদী যুদ্ধ, কিন্তু কলোনিয়াল ওয়ারফেয়ার কিন্তু আর সে করেনি, একটা ব্যাপার। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে যে টার্গেটটা কি ট্রাম্পের কথাবার্তাগুলির, ফরেনাররা নয় কিন্তু তার হোম ক্রাউড, তার বেস। কি বলছে তার বেস তার কথা শুনে? মেক আমেরিকা স্ট্রঙ্গার এগেন, মেক আমেরিকা পাওয়ারফুল এগেন। ট্রাম্পের কথা শুনে রেসপন্ড করছে তার বেস। যেমন ধরা যায় খুব বিখ্যাত পডকাস্টার চার্লি কার্ক, এখানে খুব নাম করা পডকাস্টার, তিনি বলছেন যে ট্রাম্প আমাদেরকে ম্যাসকিউলিন ফরেন পলিসিতে নিয়ে যাচ্ছেন, মানে খুব কি বলবো, ম্যাসকুলিন বাংলা কি হবে, প্রবল পৌরুষ সুলভ পররাষ্ট্রনীতিতে আমার নিয়ে যাচ্ছেন। ফলে আমেরিকানরা পছন্দ করছে তার বেসটা। ফলে এই কথাগুলি তার মূলত তার বেসকে লক্ষ্য করে। এমন না তিনি আগামীকাল যুদ্ধ করতে যাবেন, আগামীকাল দখল করে নেবেন তিনি পানামা। যদিও প্রতিটির পেছনে, কানাডা ছাড়া বাকি দুটোর পেছনে কিন্তু যৌক্তিক সূত্র আছে। ছোট্ট একটা এক্সাম্পল দিই আপনাকে আমি। আমরা বলছি গ্রিনল্যান্ডের কথা। 1946 এখন থেকে মাত্র 80 বছর আগেও প্রেসিডেন্ট ট্রুম্যান গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিলেন $1 মিলিয়ন দিয়ে। সেদিনের কথা।
ফলে এটা একদম পুরোপুরি ফ্যান্টাসি নয় কিন্তু। এবং যেহেতু এখন ক্রমশ গ্রিনল্যান্ড ক্লাইমেট চেঞ্জের কারণে ওপেন হচ্ছে, আর্কটিক ভেঙে পড়ছে, ফলে অনেক সহজ হচ্ছে সেখানে প্রবেশ। আর মূল কারণটা কি? ট্রাম্প কি বলছেন যে চাইনিজরা এখানে প্রবেশ করছে। আসলেই তো চাইনিজরা এক্সপ্যান্ড করছে ড্রামাটিক্যালি সারা বিশ্ব জুড়ে। যেমন গ্রিনল্যান্ডে 10 বছর আগেও চাইনিজ চেয়েছিল গ্রিনল্যান্ডে একাধিক মিলিটারি বেস, এয়ার বেস তৈরি করবার জন্য। ফান্ডিং তারা দেবে। আমেরিকার আপত্তির কারণে আলটিমেটলি সে প্রজেক্টটা ক্যারি আউট করা হয়নি, কিন্তু পেছনের যে গ্রেইনসটা তা কিন্তু রয়ে গেছে। এটা একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে যে রেয়ার মিনারেলস, যে সমস্ত মিনারেল এখন আমাদের প্রয়োজন এই কম্পিউটার করতে, সেলফোন করতে, আধুনিক নতুন আইটি প্রযুক্তির জন্য যে সমস্ত মিনারেল প্রয়োজন সবচেয়ে বেশি পাওয়া যাবে চীন রাশিয়ার পরে এই গ্রিনল্যান্ডে। ফলে গ্রিনল্যান্ড পাওয়াটা আমেরিকার জন্য একটা স্ট্র্যাটেজিক নেসেসিটি, আমেরিকার জন্য একটা কৌশলগত অত্যাবশ্যক ব্যাপার হয়ে উঠেছে পেন্টাগনের চোখে এবং অটোমেটিকলি ডোনাল্ড ট্রাম্পের চোখে। যেটা আমি বললাম, এর মূল লক্ষ্য এই মুহূর্তে যুদ্ধ শুরু করা নয়, কিন্তু একটি বেস তৈরি করা, যে বেস কে ব্যবহার করে পরবর্তীতে এগুনো যাবে। মোর ইম্পর্টেন্টলি জি, আমি আসলে একটা বিরতির সময় হয়ে গেছে, জনাব হাসান ফেরদৌস একটু থামিয়ে বিরতিতে যাই। তবে এই জায়গাটা মানে এই প্রশ্নটা জাগে যে তাহলে কি এটি বাস্তবায়িতও হয়ে যেতে পারে? 80 বছর আগেও এই পরিকল্পনাটা যেহেতু ছিল, এখন যেহেতু আবার কথা হচ্ছে, হতে কি পারে এমন যে সত্যি সত্যি গ্রিনল্যান্ড কিনে নিচ্ছে যুক্তরাষ্ট্র? আর শুল্ক যুদ্ধের বিষয়টা আলোচনায় আসবো একটু একটা বিরতির পর থেকে আসে। আপনাদের তিনজনকে নিশ্চয়ই বিরতির পরে আবার শুনবো। ফিরছি বিরতির পর দূর আলাপে। ফিরে এলাম দূর আলাপে। ডক্টর মাতবর, আপনার কাছ থেকে একটু যে প্রসঙ্গ থেকে আমি জনাব হাসান ফেরদৌসের কাছে শুনছিলাম সেখান থেকেই খুব সংক্ষেপে একটু, কারণ আরো অনেকগুলো বিষয় একটু ছোট করে শুনতে চাইবো, যে আসলে কি এমনটি হতে পারে যে যুক্তরাষ্ট্র কিনে নিচ্ছে পানামা খাল বা গ্রিনল্যান্ড? মানে দেখছিলাম যে ডেনমার্কের প্রধানমন্ত্রী খুব স্বাভাবিকভাবেই মেটে ফ্রেডরিকসেন তিনি বলছেন যে এটি অগ্রহণযোগ্য। পানামাও এরকমই বক্তব্য দিচ্ছে, খুব স্বাভাবিকভাবে তারা মানতে পারছে না। কিন্তু এরকমটা কি আসলে সত্যি বাস্তবতা হতে পারে বা হতে যাচ্ছে? দেখুন, এগুলো হচ্ছে পপুলিস্ট লিডার যারা, পপুলিস্ট গভর্নমেন্ট যারা, এর একটা জিনিস কিন্তু এদের অ্যাকাউন্টেবিলিটিটা চিন্তা করে না। এরা কিন্তু বেসটা, যেটা আমাদের ফেরদৌস ভাই বললো, যে তার বেসটাকে মোবিলাইজ করার জন্য এর এই ধরনের কথাগুলো বলে থাকেন। এন্ড দ্যাটস হোয়াট ইজ এক্স্যাক্টলি সেইং। আপনি দেখুন, এখন কিন্তু সারা ওয়ার্ল্ডের কনফিগারেশনটা আপনাকে দেখতে হবে। এই কনফিগারেশন যেটা হয়েছে, ব্রিক্স আছে কিন্তু এদিকে আমরা জানি যে বড় বড় কান্ট্রিগুলো, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া বা চায়না, সাউথ আফ্রিকা, যেটা করেছেন ব্রিক্সটা। সো দেয়ার আর অল দোজ প্রেশার দেয়ার এজ ওয়েল। সো সেটা বললেই যে এটা করে ফেলতে পারবে আমার মনে হয় না। এবং 193 কান্ট্রিজ ইউনাইটেড নেশনের মেম্বার, সো দেয়ার আর অলসো ফোর্স ফ্রম দেয়ার, দেয়ার প্রেশার ফ্রম দেয়ার অলসো। বিকজ একটা কান্ট্রিকে এইভাবে যদি আপনি সভারেন্টির উপর ইয়া করেন, আপনি কিনে নেবেন বা আপনি ফোর্স করবেন, বা কানাডাকে বলা হচ্ছে 51st দ্য স্টেট, এবং গভর্নর বলা হচ্ছে, these are to me is so disrespectful। এবং তারাই কিন্তু, আমরা জানেন যে ইউনাইটেড নেশন কিন্তু আপনার এস্টাবলিশ করার জন্য তারাই হচ্ছে বড় উদ্যোক্তা, এবং তারা এখন এখন রক্ষকেই তো পক্ষক হতে পারে না। এন্ড দ্যাটস দ্য ওয়ে অ্যাকচুয়ালি দে আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং নাও ইন দ্য হোল ওয়ার্ল্ড। এবং আমেরিকা যেখানে গিয়েছে আমরা দেখছি যে বিভিন্ন কান্ট্রি, এখন লেবানন দেখেন, বা প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ধরনের কিন্তু আপনার ডিস্ট্রাকশন গুলো করেছেন। সো অল দোজ ব্যাগেজেস এন্ড দ্য লুপ হোলস আর দেয়ার। আমার মনে হচ্ছে না যে যে তিনটার কথা বলা হচ্ছে, I don't think it's going to go, in any, come to any fruition. The way actually what he is actually advocating for is again MAGA policy, এবং তার বেসটা সে, আপনি দেখুন, সে তো বলেছিলেন যে মেক্সিকো পে করবে, ওয়াল হবে। ওয়াল কোথায় এবং এর অ্যাকাউন্টেবিলিটি কোথায়? তার লোকগুলো কিন্তু তারপরেও কিন্তু দে আর রলিং বিহাইন্ড হিম। তো দিস হি নোজ দ্যাট দিস পিপল, দে আর অলওয়েজ আফটার হিম। তো তাদেরকেই যদি একটু চাঙ্গা করে রাখতে পারে, আই থিঙ্ক দ্যাটস হোয়াট হি ইজ ডুইং। আমার মনে হয় একটা চাঙ্গা করার মতো বক্তব্য, বাস্তবতা হবে না। মানে যেটি জনাব হাসান ফেরদৌস বলছিলেন, ট্রুডোকে হিংসা করেন, এখন তো সেই ট্রুডোই পদত্যাগ করে যাচ্ছেন। এই হিংসার যে রসিকতা বা হুমকি, সেটিরই একটা চলমান প্রক্রিয়া থাকবে কিনা নিশ্চয়ই সামনেও দেখবো। শুল্ক যুদ্ধ যেটির কথা শুরু করেছিলেন হাসান ফেরদৌস, এবং জনাব হুমায়ুন কবিরও বলছিলেন, কি মনে করেন জনাব ডক্টর মাতবর যে সেটি আসলে কোন পর্যায়ে পৌঁছাবে বা বিশ্ব অর্থনীতির জন্য সেটি কেমন হয়ে যেতে পারে বা দাঁড়াতে পারে? বিশ্ব অর্থনীতির ব্যাপারে আসলে যেটা হবে, এখন দেখুন যে যেটা বলা হচ্ছে কানাডা ট্যারিফ, যেটা চায়নার যে ট্যারিফ, যেটা এটা আসলে বিশ্ব অর্থনীতি থেকে বেশি অর্থনীতিতে ইম্প্যাক্ট করবে কিন্তু ইউনাইটেড স্টেটস এর উপর। ইউনাইটেড স্টেটস এর লোকেরা যারা তাকে এত ভোট দিয়েছেন, দে আর গোয়িং টু সাফার, দ্য পিপল আর গোয়িং টু সাফার। অফকোর্স ইট হ্যাজ ইমপ্লিকেশন ফর দ্য আদার কান্ট্রিজ এজ ওয়েল। সো ইকোনমি, আমরা জানি ইকোনমির জন্য বলা হচ্ছে জো বাইডেন অ্যাকচুয়ালি লস
lost, sorry, Joe Biden বলি, Kamala Harris, economics matter for the United States, but I think eventually this is going to boomerang for him. Ultimately, if he goes and follow that route, so that is another setback is going to be for him. The economic, this শুল্ক যেটা বলা হচ্ছে যে ইম্পোজ করবে। আর কানাডার সাথে কিন্তু আসলে দেখুন আপনার ইকোনমিক যে রিলেশনটা, যে আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়ার সাথে যে রিলেশনটা, সে এই ধরনের একটা অর্থনৈতিক স্ট্রং রিলেশনশিপ আমার মনে হচ্ছে যে শুধু যে কানাডাকে প্যানালাইজ করবে, দ্যাটস নট গোইং টু হ্যাপেন, ইটস গোইং টু অলসো এফেক্ট দ্য ইউনাইটেড স্টেটস ইকোনমি অ্যাজ ওয়েল। স্পষ্ট ডক্টর মাথুর, আপনার বক্তব্য স্পষ্ট। আমি যেন হুমায়ুন কবির, আপনি আবার একটু মধ্যপ্রাচ্যের বিষয়টাও একটু আপনার বক্তব্যের মধ্যে আনছিলেন। আমি মানে দেখছিলাম যে ট্রাম্প বলছেন যে যদি তার ক্ষমতা গ্রহণের আগেই হামাস ইসরায়েলি জিম্মিদেরকে মুক্ত না করে বা যাদের মুক্তি না দেয়, তাহলে তিনি মধ্যপ্রাচ্যের নরকের আগুন জ্বালিয়ে দেবেন, এরকম হুমকি দিচ্ছেন। উল্টো পাশেরটা আবার খুব একটা দেখা যাচ্ছে না। আপনি এটিকে কিভাবে দেখছেন? মানে মধ্যপ্রাচ্যের শান্তির বদলে কি আরো আসলে মানে আগুন তো জ্বলছেই একরকম, সেটিকে আরো নরকে পরিণত হবে, এরকম আশঙ্কা কি ট্রাম্প ক্ষমতা নিলে? আপনি যদি গাজা বলেন, লেবানন বলেন, তাহলে ওখানে আর নতুন করে কি বা জ্বালাবার জায়গায় বা কি আছে, প্রায় ধ্বংসপ্রাপ্ত। এবং তার সাথে সাথে কিন্তু এটাও মনে রাখতে হবে যে এই ওখানে যে নরহত্যা বা গণহত্যাটা হচ্ছে, তার একটা নরমেটিভ ইম্প্যাক্ট কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে পড়ছে। তার অর্থ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা শক্তি কিন্তু হচ্ছে সারা পৃথিবীতে মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রকে মনে করে শেষ ভরসা, বা তার একটা নৈতিকতা, ন্যূনতম নৈতিকতার মানদণ্ড আছে, এরকম একটা ধারণা ছিল। কিন্তু গত এই গাজা ওয়ারের ফলে যেটা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র তার নৈতিকতার এই শক্তিটাকে হারিয়ে ফেলেছে। ফলে আপনি লক্ষ্য করবেন যে এই যে এর পরবর্তীতে সাম্প্রতিক কালে সিরিয়াতে যে পরিবর্তনটা হলো, অন্যান্য জায়গায় যে পরিবর্তনগুলি হচ্ছে, সেই পরিবর্তনগুলোর উপর মার্কিন যুক্তরাষ্ট্রের কতটা প্রভাব আছে সেটাও কিন্তু অনেকে প্রশ্ন তুলছে। তবে একটা আশঙ্কা আছে, সেটা হচ্ছে যে ইরানকে নিয়ে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি একসাথে কাজ করে ইরানের উপর আক্রমণ করে এবং তার পারমাণবিক ব্যবস্থাগুলো যদি ধ্বংস করার চেষ্টা করে, তাহলে সেখানে আরেকটা নতুন করে আগুন জ্বলবার একটা আশঙ্কা আছে। কিন্তু তার পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো, সৌদি আরব থেকে শুরু করে গালফ কান্ট্রি যেগুলো আছে, তারা ইরানকে চাপে রাখতে চায় তারা, কিন্তু ইরানের বিরুদ্ধে আরেকটা যুদ্ধ শুরু হোক সে জায়গায় তারা কতটা সায় দেবেন সেটা আমার কাছে এখনো পরিষ্কার নয়। তো কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে এখন তারা যে ক্ষমতা, মানে কি ক্ষমতাটা শুধু সামরিক ক্ষমতা নয়, আপনার অন্য যারা প্রতিদ্বন্দ্বী আছেন তাদের বিপক্ষে আপনার শক্তি আপনি কতটা ব্যবহার করতে পারবেন, বা মানুষ এটাকে নৈতিকভাবে কতটা সমর্থন করে, সেটাও কিন্তু একটা ক্ষমতার বিষয়। তো কাজে সেই জায়গাতে আমার ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র এখন মানে আপনি যদি বলেন ভাবমূর্তির দিক থেকে বলেন, সারা বিশ্বে খুব শক্তিশালী অবস্থানে আছে সেটা মনে হচ্ছে না। বিশেষ করে গাজার ঘটনাবলী, গত 1-1.5 বছরের ঘটনাবলীর আলোকে এখন যদি প্রেসিডেন্ট ট্রাম্প এসে উনি এই অর্থনৈতিক যুদ্ধ শুরু করেন, খুব সস্তা রাস্তা এটা, তিনি ট্যাক্স ইম্পোজ করতে পারলেন, ডিউটি ইম্পোজ করলেন, কিন্তু তার কনসিকোয়েন্সটা কিন্তু মার্কিন জনগণের উপরই যাবে। তিনি যত বেশি অন্য চীনের বিরুদ্ধে বা অন্যান্য দেশগুলোর বিরুদ্ধে ডিউটি ইম্পোজ করতে যাবেন, ততই মার্কিন যুক্তরাষ্ট্রে ইনফ্লেশন বাড়বে। এবং এখানে আরেকটা কথা বলেই শেষ করবো, সেটা হচ্ছে যে সক্ষমতা না বাড়িয়ে অন্যের সক্ষমতা কমাবার চেষ্টা করা, এই তথ্য কাজ হয় না। সেটা আমরা অনেক আগেও দেখেছি, সোভিয়েত ইউনিয়ন যখন ছিল তখনও সেটা আমরা দেখেছি, যে নিজেদের যখন সক্ষমতা কমে যায় তখন তার বিরুদ্ধে, অন্যের বিরুদ্ধে আপনি স্যাংশন বলেন, ট্যারিফ বলেন, এগুলো দিয়ে কাজ হয় না। তো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যেটা প্রয়োজন, আমার ধারণা ট্রাম্পের যে ইঙ্গিত পাচ্ছি নীতির, সেটা উল্টো দিকে হাঁটাই হবে। কারণ এখন অনেক বেশি প্রযুক্তি নির্ভর, অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি আপনি বলতে পারেন যে নতুন অর্থনীতি আসছে সামনে। তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যদি নেতৃত্ব চায়, তাকে সেখানে শক্তি অর্জন করতে হবে, যেটা সম্ভবত বাইডেন প্রশাসন কিছু ইনভেস্টমেন্ট, বড় ধরনের ইনভেস্টমেন্ট করেছিলেন,
ট্রাম্প যদি সেখান থেকে বেরিয়ে চলে আসেন বা অন্যদিকে যাত্রা শুরু করেন, তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি কম্পিটিটিভ থাকবে না, এবং সেই কম্পিটিটিভনেস যদি হারায় তাহলে সেটা আলটিমেটলি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হবে, এবং তার মূল্য মার্কিন যুক্তরাষ্ট্রকেই ডাউন দ্য লাইন দিতে হবে, এটাই আমার আশঙ্কা। অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন কবির। আমি জনাব হাসান ফেরদৌস আপনার কাছ থেকে মধ্যপ্রাচ্য ইস্যুটাতে আরেকটু শুনবো আগে, মানে একটু পরে শুনবো, তার আগে এটি একটু শুনেই নেই যে ট্রাম্প এর যে সিদ্ধান্ত, শুল্ক নিয়ে যে বিষয়টি ট্রাম্প ভাবছেন নিজের নাক কেটে হলেও পরের যাত্রা ভঙ্গ করবার মতো একটা পরিস্থিতি গিয়ে দাঁড়াবে কিনা, এবং এটিতে কি আসলে তিনি মানে যেটি অভ্যন্তরীণ নীতিগত যে সাপোর্ট, মানে এই নীতিতে কি তিনি যেতে পারবেন, যেটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যেটি আসলে ক্ষতিকারক হয়ে দাঁড়াতে পারে বলে ভাবা হচ্ছে, এটি কি তিনি যেতে পারবেন বা নিতে পারবেন? আসলেও আমরা বাংলায় বলি ঢিল ছুড়লে পাটকিলটি খেতে হয়। আপনি ঢিল ছুড়বেন ধরা যায় চীনের দিকে, চীন কি বসে থাকবে? চীনও তো পাল্টা ট্যারিফ ইম্পোজ করবে না? গতবারও এই ঘটনা, এক্স্যাক্ট এই ঘটনা গতবারও ঘটেছিল। ঢিল ছুড়েছেন ট্রাম্প, পাটকেল ছুড়েছে চীন। এখন ট্রাম্প এটা কেন? ট্রাম্প তো বোকা নন। ট্রাম্প কি খুব বোকা নির্বোধ মানুষ? তা তো নন। এটা তিনি কেন করছেন? দুটো কারণে। আমি একটু আগে বললাম ম্যাসকুলিন ফরেন পলিসি, পুরুষ সুলভ ফরেন পলিসি। আমি সবচেয়ে পাওয়ারফুল লোক, আমি যা বলবো তোমাকে শুনতে হবে, এই হচ্ছে ট্রাম্প। ডোমেস্টিক পলিসিও তাই, ফরেন পলিসিও তাই। এটা 1 নম্বর। 2 নম্বর, ট্রাম্পের আর্গুমেন্ট এইরকম যে সমস্ত দেশ, পৃথিবীর সব, আমি এত দুর্বল হয়ে পড়েছি এই বাইডেন সাহেবদের জন্য, ডেমোক্রেটদের জন্য, আমাদের কথা কেউ শোনে না, আমাদেরকে রেসপেক্ট করে না। রেসপেক্ট বলতে কি বোঝেন ট্রাম্প? আমি সবচেয়ে পাওয়ারফুল। আপনাদের মনে থাকতে পারে 2017 যখন তিনি প্রথম প্রেসিডেন্ট হলেন, তিনি নর্থ কোরিয়ার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করলেন। তখন তিনি কি বলেছেন? নর্থ কোরিয়ার একটা নিউক্লিয়ার বাটন আছে, কিন্তু আমার বাটনটা অনেক বড়। উনি বলছেন হ্যাঁ ঠিক আছে, কিম জুন সাহেবের একটা বাটন আছে, আমারটা কিন্তু মাচ বিগার। এই যে আমি মাচ বিগার দেন ইউ, এইটা প্রজেক্ট করা হচ্ছে ট্রাম্প। ট্রাম্প আসলে একটা ইনফ্যান্টাইল, একটি শিশু সুলভ তার মধ্যে ব্যাপার আছে। খুব যুক্তি সম্পন্ন ব্যাপার তিনি করেন না, কিন্তু করেন এই ভেবে যে আমার অডিয়েন্স কি বলছে। আমি একটু আগে আপনাদের বললাম রেসপন্ড করছে কিভাবে আমেরিকান অডিয়েন্সরা। আমেরিকা কেন ট্রাম্প ক্ষমতা এলেন? তিনি হচ্ছেন সেই আলফা মেল, সেই আলফা মেল যা আমেরিকা মিস করছিল। আমেরিকা বিশ্বের নতজানু হয়ে পড়ছিল কারো কারো দৃষ্টিতে, অ্যাটলিস্ট ট্রাম্পের সমর্থকদের দৃষ্টিতে। এটা একটা ব্যাপার। কিন্তু বাস্তবতা কি, যেটা হুমান ভাই বলার চেষ্টা করছিল, বাস্তবতা হচ্ছে এই যে ট্যারিফ আরোপ করার মানে হচ্ছে সব জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। ট্যারিফটা যখন ইম্পোজ করা হয়, পে করে আসলে কে? পে করি আমরা আমেরিকান কনজিউমাররা। আমি 10 টাকা দিয়ে কিনতাম একটা, ধরা যাক একটা একটা কি বলবো, একটা ক্যামেরা, সে ক্যামেরার দাম ট্যারিফ আরোপ করার কারণে বেড়ে 12 টাকা হবে। এই 2 টাকা তো আমি পে করব। ফলে যে মুদ্রাস্ফীতির কারণে ট্রাম্প, যেটা মাদবর ভাই বললেন, মুদ্রাস্ফীতির কারণে ট্রাম্প ক্ষমতা এলেন, বাইডেন পারলেন না বা কমলা পারল, সে একই মুদ্রাস্ফীতির ঘটনা ঘটবে তো। এটা 1 নম্বর। তার চেয়ে বড় ভয় এর ফলে যে বিশ্বজুড়ে ট্রেড ওয়ার, বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ শুরু হবে। পাশের বাড়ি মেক্সিকো, পাশের বাড়ির মেক্সিকো, মেক্সিকো লিটারেলি ডিপেন্ড করে আমেরিকার সঙ্গে ব্যবসার জন্য। যদি সত্যি ট্রেড ট্যারিফ আরোপ করে, মেক্সিকোর ইকোনমি উইল বি ডিসরাপ্টেড হেভিলি। কিন্তু ট্রাম্প আর্গুমেন্ট দিচ্ছেন কি? ট্রাম্প আর্গুমেন্ট এরকম যে আমি যদি ট্যারিফ ইম্পোজ করি এবং তোমার পণ্য আমার দেশে রপ্তানি করা তোমার জন্য অনেক বেশি খরচ হয়ে পড়ে, তখন তুমি কি করবে? তখন তুমি বাধ্য হবে আমার দেশে ইনভেস্ট করতে। তুমি আমার দেশে এসে ইনভেস্ট করবে, এর ফলে আমার দেশে জনশক্তি, এমপ্লয়মেন্ট বাড়বে, আমার লাভ হবে। একটা অদ্ভুত একটা সার্কুলার আর্গুমেন্ট তিনি দিচ্ছেন এই বলে শুনে। কিন্তু এটা তো বাস্তব সত্য এটা নয়। বাস্তব সত্য হচ্ছে এই যে আমরা পরস্পরের উপর নির্ভরশীল। আমরা এমন একটা বিশ্বে বাস করি যখন আমরা একে অপরের উপর নির্ভরশীল পড়ি। এটা বলে গ্লোবালাইজ ওয়ার্ল্ড। কেমন আমরা একটা ভিলেজে বাস করি, যে ভিলেজে আমরা প্রত্যেকের উপরে নির্ভর করি আমরা। এখন ট্রাম্প সাহেব এসে কি, হুমায়ুন ভাইয়ের মনে থাকতে পারে 2017 প্রথম ক্ষমতা এলেন, ভদ্রলোক জাতিসংঘে এলেন। জাতিসংঘে তার প্রথম ভাষণ তিনি দিচ্ছেন সেপ্টেম্বরে। উনি কি বললেন? যে ফরগেট অ্যাবাউট গ্লোবালিজম, ভুলে যাও গ্লোবালিজম, থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলফ। তোমার কথা ভাবো, তোমার স্বার্থের কথা ভাবো। আমার প্রায়োরিটি কি? আমেরিকা ফার্স্ট। 2017 তিনি বলে এসছেন, এবং তিনি ক্রমান্বয়ে একই কথাই বলছেন। এবং একই কথা বলে দেখেন তিনি দ্বিতীয় টার্ম 77 মিলিয়ন ভোট পেয়ে জিতে এসছেন।
৭৭ মিলিয়ন ভোট পেয়ে জিতে এসেছেন ওই কথা বলে আমেরিকা ফার্স্ট, এন্ড ইট সেলস। ফলে আমি মনে করি ট্রাম্পের মূল লক্ষ্য তার ডোমেস্টিক অডিয়েন্স, এন্ড হি ইজ উইনিং। জি, অনেক ধন্যবাদ। আমি মধ্যপ্রাচ্য ইস্যুটাতেও একটু শুনবো বলছিলাম, একটা বিরতির পরে এসে শুনি, তাহলে একটু বিস্তারিতই আপনাদের কাছ থেকে শুনতে পারবো। নিশ্চয়ই বিরতির পরে ফিরছি দূরালাপে। ফিরে এলাম দূরালাপে। জনাব হুমায়ুন কবির আগের অংশে একটু কথা বলছিলাম যে মধ্যপ্রাচ্যের নরকের আগুন জ্বালিয়ে দেবেন ট্রাম্প, এমন হুমকির কথা বলছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অকুণ্ঠ সমর্থন পাওয়া যারা বা প্রশ্রয় পাওয়া সকল অন্যায় ইসরায়েল, তারাও ট্রাম্পের মতো মধ্যপ্রাচ্যের 4টি আরব দেশ তাদেরকে মিলিয়ে একটা বৃহৎ মানচিত্র প্রকাশ করছে, ইসরায়েলের বৃহৎ মানচিত্র। তারা ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, লেবানন এই 4টি দেশের ভূখণ্ডকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে একটা বৃহত্তর ম্যাপ বা অখণ্ড একটা ম্যাপ প্রকাশ করছেন। এটি নিন্দাও করা হচ্ছে বা প্রতিবাদ করা হচ্ছে, কিন্তু এটি কেন করছে ইসরায়েল? এটি কি মনে হয়? এখন বৃহত্তর তাদের কাকে আমাকে বলছেন না হাসান ফেরদৌস? জি, জনাব হুমায়ুন কবির, আপনি যদি শুরু করেন, আমি শুনবো একে একে। এই বিষয়টি নিশ্চয়ই গুরুত্বের সাথে। এখন তারা এটাকে এক ধরনের আব্রাহাম অ্যাকর্ডস তারা করেছে এক সময়তে। এখন তারা এই জায়গাগুলোকে মানে ইসরায়েল, এটা তো সত্যি কথা যে সামরিকভাবে ইসরায়েল নিজেকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তি হিসাবে ইতিমধ্যে প্রমাণ করে ফেলেছে। এবং সেই ক্ষেত্রে এমনকি ইরানকে এক সময়তে মনে করা হতো যে ইসরায়েলের সাথে হয়তো সামরিকভাবে তারা প্রতিদ্বন্দ্বী হতে পারবে, কিন্তু ইরানের সাম্প্রতিক কালের ইরানি নেতৃবৃন্দের কথা থেকে মনে হচ্ছে তাদের মধ্যে একটা নতুন উপলব্ধি হয়তো হয়েছে যে আমরা যেভাবে চিন্তা করেছিলাম সেভাবে হচ্ছে না। আমার ধারণা সেই প্রেক্ষাপটে ইসরায়েলের এখন নতুন করে নেতানিয়াহু পার্টিকুলারলি নতুন করে ভাবনা শুরু করেছে, এবং সেই ভাবনারই একটা প্রাথমিক আমি বলবো যে একটা বেলুন চালিয়ে দিল, দেখলো একটা ম্যাপ দিয়ে যে ওখানে কি করা যায়। এবং বেসিক্যালি আপনি যদি দেখেন এখানে লেবানন খুবই আনস্টেবল একটা কান্ট্রি, এটাতে হিজবুল্লাহরা এক গ্রুপ হয়ে আছে। আজকে দেখলাম নতুন প্রেসিডেন্ট নিয়োগ হয়েছে, বাট খুব স্টেবল না। সিরিয়া এখনো একটা নতুন অবস্থা বা ব্যবস্থা কি বলা যায়, নতুন ভাবে তারা এখন একটা আসাদকে সরিয়ে নতুন একটা কাঠামো এসছে, সেটাকেও কনসলিডেট করতে সময় লাগবে। কারণ একদিকে এখনো মার্কিন যুক্তরাষ্ট্র জায়গা দখল করে আছে, ওইদিকে টার্কিশরা দখল করে আসছে, যদিও তারা বলছে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অফ সিরিয়াকে তারা সাপোর্ট করে। কিন্তু আমার ধারণা এই মধ্যপ্রাচ্যে এখনো আনসেটেলড অবস্থা কিন্তু আছে। আবার ইসরায়েলিরা হয়তো সেই সুযোগটা নেবার চিন্তা করেই তারা লং টার্ম থেকে এরকম একটা বেলুন চালিয়ে দেখলো কিরকম রিয়াকশন। জি, জনাব হাসান ফেরদৌস, আপনি কিভাবে দেখেন? দুটো ব্যাপার। প্রথমত, এই বেলুনে প্রথম কিন্তু নয়। আপনারা যারা ইসরায়েল ইতিহাস জানেন, এই যে ফ্রম রিভার টু সি, এই তত্ত্ব আজ থেকে নয় 100 বছর আগে এই তত্ত্ব শুনেছি আমরা। ইসরায়েল রাষ্ট্র তৈরি হওয়ার আগে থেকে আমরা শুনছি আমাদের এই পুরো অঞ্চলটা জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত আমাদের এই পুরো এলাকাটা আমাদের থাকবে, তত্ত্ব তারা তখন দিয়েছে, তখন থেকে তারা দিচ্ছে। এখন এই মুহূর্তে কিন্তু মধ্যপ্রাচ্যে ইসরায়েল আনরাইভাল, অপ্রতিদ্বন্দ্বী শক্তি। তার প্রধান কারণ কি? মার্কিন যুক্তরাষ্ট্র। অনেক সময় আমরা বলি, একটু আগে আমরা বলছিলাম কানাডা 51st স্টেট অফ আমেরিকা, আসলে ইসরায়েল হচ্ছে আমেরিকার 51st স্টেট। এবং এদের সঙ্গে সম্পর্কটা স্ট্র্যাটেজিক, মানে কৌশলগত। ক্ষমতায় কে আসলো কে গেল তা দিয়ে কিন্তু আমেরিকার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক চিহ্নিত হয় না। সম্পর্ক কন্টিনিউ করে, অব্যাহত থাকে একইভাবে, কারণ এরা একে অপরের স্বার্থকে প্রোটেক্ট করে। যে যুদ্ধটা হলো মধ্যপ্রাচ্যে, এই যুদ্ধটা করেছে ইসরায়েল পুরোটাই আমেরিকার পয়সা এবং আমেরিকার অস্ত্রে। বাইডেন সাহেব মুখে বলছেন শান্তি শান্তি, ঠিক তার পরদিন তিনি $8 বিলিয়ন অস্ত্র পাঠাচ্ছেন। ইসরায়েলের ট্যাঙ্কে গোলা বারুদ ফুরিয়ে গেছে, মিউনিশন ফুরিয়ে গেছে, পরদিন জাহাজে ভর্তি করে তিনি পাঠাচ্ছেন। কি লক্ষ্যে? 2000 পাউন্ড বোমা। কাকে মারবে? সাধারণ লোক। মুখে বলছেন শান্তি। ফলে আমেরিকান ফরেন পলিসি ফ্রম ডে ওয়ান মূল লক্ষ্য হচ্ছে ইসরায়েলের স্বার্থকে প্রোটেক্ট করা। কারণ ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার পুলিশম্যান। আমেরিকা উঠে আসছে, একটু আগে হুমায়ুন ভাই বলছিলেন আমাকে, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা উইথড্র করছে। ট্রু, উইথড্র করছে, তার জায়গায় তারা বসাচ্ছে ইসরায়েলকে। কি ঘটলো মধ্যপ্রাচ্যে গত 3 মাসে বা গত এই 2 বছরে? গাজা নিশ্চিহ্ন হয়ে গেল। গাজায় একটি ভবনও দাঁড়িয়ে নেই, নট এ সিঙ্গল স্ট্যান্ডিং হাউস ইন গাজা। কেমন? এবং আমরা কি দেখছি? পশ্চিম তীরে এক্সপ্যানশন করছে ইসরায়েলি সেটেলমেন্টের। ক্ষমতায় কে আসছেন? ট্রাম্প সাহেব। সেই ট্রাম্প 1917-এ যিনি তার
ক্যাপিটাল তেল আভিভ থেকে নিয়ে এলেন জেরুজালেমে সকল আন্তর্জাতিক আইন ভঙ্গ করে। এই ট্রাম্প সেই লোক যে ইসরায়েলের সেটেলমেন্টস গুলি ওয়েস্ট ব্যাংকে লিগালাইজ করে দিলেন। এই লোক যিনি গোলান হাইটকে অ্যানেক্স করাটা লিগালাইজ করলেন। তিনি এখন ক্ষমতায় এসছেন বলে নেতানিয়াহুর তো আনন্দের শেষ নেই। তিনি যা চাইবেন তাই ঘটবে এবং তাই ঘটতে যাচ্ছে। তার একাধিক কারণ ব্যাখ্যা করার সময় হয়তো আমাদের নেই, কিন্তু মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে ইসরায়েলকে চ্যালেঞ্জ করার কেউ নেই। নট এ সিঙ্গল আরব স্টেট উইল চ্যালেঞ্জ নেতানিয়াহু। তারা সবাই ব্যস্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে। তার মূল কারণ আমি মনে করি তারা মধ্যপ্রাচ্যের দেশগুলি মনে করে তাদের জন্য প্রধান চ্যালেঞ্জ ইসরায়েল নয়, প্রধান চ্যালেঞ্জ ইরান, এ রাইজিং ইরান এবং বিশেষ করে নিউক্লিয়ার পাওয়ার ইরান। সেই ঘটনাটা যাতে না ঘটে তার জন্য দেখতে পাচ্ছি আমরা যে আরব দেশগুলি প্র্যাকটিক্যালি মুখে কুলু পেটে বসে আছে। প্রতিদিন লোক কালকে মারা গেছে ইসরায়েলি, একটা দেশও ইনি কোনো কথা বলছেন না। ফলে মধ্যপ্রাচ্যে লিটারেলি আমি বলবো চাই না কতদিন, 20 বছর 50 বছর আমরা বলতে পারি যে ইসরায়েলের এই একাধিপত্য তাদের পরিকল্পনা মতো খুবই ভালোভাবে এগুচ্ছে এবং তারা বাস্তবায়িত করছে। স্যাড বাট ট্রু। ধন্যবাদ জনাব হাসান ফেরদৌস। ডক্টর গোলাম মাকবর, আপনি কিভাবে দেখেন আরব দেশগুলো কি চুপি থেকে যাবে? তাদের পলিসিটা কি এরকমই হয়ে যাবে যে তারা চুপি থাকবে? আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? মধ্যপ্রাচ্যে বিশেষ করে আমরা জানি যে তাদের যেটা স্বপ্ন রিভার টু সি, এটা তো আমরা জানি। এদিকে যেমন ম্যানিফেস্ট ডেস্টিনি বা মন্ডো ডক্ট্রিন আমেরিকা চিন্তা করে, মধ্যপ্রাচ্য এখানে সবচেয়ে বড় যেটা বাধা সেটা হচ্ছে আব্রাহাম অ্যাকর্ড। যেটা আব্রাহাম অ্যাকর্ডটা হচ্ছে আসলে বলছিল রিলেশনশিপটা করবে এবং এর মাধ্যমে টু স্টেট সলিউশনের আমি মনে করি সবচেয়ে বড় বাধা হচ্ছে আব্রাহাম অ্যাকর্ডটা। আর হ্যাঁ, এখন তাদের যে প্ল্যান যেটা যে সিরিয়ার জায়গাটা দখল করছে, তাদের আলটিমেট প্ল্যানটা হচ্ছে আসলে এই যে 4টা স্টেটের কথা আমরা বললাম, এগুলোকে মোটামুটি অনেকটা কিন্তু ভেঙেই ফেলছে সব দিক দিয়ে। এখন তো ওয়েস্ট ব্যাংকে যাচ্ছে, ওয়েস্ট ব্যাংকও গাজার মতো করার চিন্তা ভাবনা করছে অলরেডি, কিন্তু অনেক লোক মেরে ফেলেছে ওখানে। আলটিমেটলি আমার মনে হয় এখানে একটা ডাইনামিক্স আমাদের দেখতে হবে, সৌদি আরব এবং ইরানের রিলেশনশিপটা কিন্তু আগের পর্যায়ে নেই। There are other factors. There are other also elements here. China, Russia. এত সহজে আমার কাছে মনে হচ্ছে না যে ইউনাইটেড স্টেটস ইজ গোইং টু বি এবল টু ডু সামথিং, যেটা আমাদের ফেরদৌস ভাই যেটা বলছিলেন ম্যাসকলিন পলিসি বা হেজেমনিক পলিসি। আই ডোন্ট থিঙ্ক ইন দিস রিগার্ড দ্যাট পলিসি ইজ গোইং টু ওয়ার্ক, বাট দ্যাট ইজ দেয়ার প্ল্যান। এবং এটা হচ্ছে পুলিশম্যান বলেন বা রবার বলেন, যেটাই বলেন, যে মধ্যপ্রাচ্যে কিন্তু ইসরায়েল হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা যেটা পুলিশ বলেন বা হোয়াট এভার ইট ইজ। তবে যেটা সবচেয়ে বড় এখন যেটা প্রবলেম, যেটা হচ্ছে ইজিপ্ট এদিকে, টার্কি এদিকে, এই কান্ট্রিগুলো কিন্তু আমার মনে হয় না একেবারে চুপ করে থাকবে মিডল ইস্টে, কারণ এটা ইজ গোইং টু ইভেন্চুয়ালি এফেক্ট দেম অ্যাজ ওয়েল। So those dynamics are there. রাশিয়া চায়না আছেন, প্লাস অন টপ অফ দ্যাট আপনার ব্রিক্স এরও কিন্তু একটা ইম্প্যাক্ট, ব্রিক্স এর একটা কিন্তু ইমপ্লিকেশন এখানে আছে। অর্থাৎ অতগুলো ওই কান্ট্রিগুলো কিন্তু আপনার সৌদি আরব এগুলো তো আবার ব্রিক্স এ ঢুকছে। সো অত ইজিলি মনে হচ্ছে না। আমরা জানি অনেকে বলছে যে তাদের এখন নেক্সট প্ল্যান হচ্ছে ইরানকে ধরা, সৌদি আরবকে ধরা, তারপর টার্কিকে ইয়ে করা। আই ডোন্ট থিঙ্ক এখন এই পর্যায়ে বোধহয় যুক্তরাষ্ট্র নাই। যুক্তরাষ্ট্র এখন ইকোনমি যেটা সেটা স্ট্রং করতে না পারে, সেটা কিন্তু ডোমেস্টিক্যালি আপনার ন্যাশনালি উইদিন দ্য কান্ট্রি হি ইজ গোইং টু পে দ্য প্রাইস। তো ইটস নট গোইং টু বি দ্যাট ইজি। ইকোনমি ম্যাটার্স। আর ইসরায়েল যেটা ফ্রি চেক যেটা পেয়েছেন, এইটা নিয়ে যে সবাই সন্তুষ্ট আছেন তা না। আমরা জানি এটা আমেরিকা সন্তুষ্ট, কিন্তু সারা ওয়ার্ল্ড কিন্তু এটা নিয়ে কিন্তু আমরা জানি যে কন্টিনিউয়াসলি কিন্তু জাতিসংঘ নামে একটা প্রতিষ্ঠান এখনো আছেন। সো দেয়ার আর কনসার্ন এন্ড ইস্যুস দেয়ার এজ ওয়েল। সো আমি মনে করি না যুক্তরাষ্ট্র একেবারে ফ্রি পাস পেয়ে যাবে এখানে। ইসরায়েল একেবারে ফ্রি পাস পেয়ে যে সবগুলো দখল করে ফেলবে, আই ডোন্ট থিংক ইটস গোইং টু হ্যাপেন। ইটস নট গোইং টু হ্যাপেন। আমার হাতে মানে 1 মিনিটের চেয়েও মনে হয় কম সময় আছে। আমি একটা জিনিস, সেটা একদমই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে, সেটি সম্পর্কে একটু জনাব হাসান ফেরদৌস আপনার কাছে খুব ছোট্ট করে শুনে শেষ করতে হবে। যে ক্যালিফোর্নিয়ায় যে দাবানল, ট্রাম্প বলছেন বাইডেনের ব্যর্থতা এখানে, মানে এটি আসলে কি মনে হয় আপনাদের? মানে এখানে তো দাবানল অহরহই হয় বা বছরই হয়, কেমন আর কতদিন এটি গড়াতে পারে, কিরকম পর্যায়ে যেতে পারে? আসলে কি ব্যর্থতা? এই দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে বৃষ্টি হয় না, গত 1 বছর 1 ফোঁটা বৃষ্টি হয়নি। ড্রাই শুকনো আবহাওয়ার কারণে এই দাবানলটা ছড়িয়ে পড়ছে এবং রাতে প্রচন্ড বাতাস। এর পেছনে বাইডেন সাহেবের হাত নেই, এর পেছনে গভর্নর নিউসামের হাত নেই, প্রকৃতি। ট্রাম্প এটাকে ব্যবহার করছেন তার রাজনৈতিক কারণে, কারণ নিউসামের সঙ্গে তার একটা, গভর্নর নিউসাম ক্যালিফোর্নিয়ার পুরনো একটা দ্বন্দ্ব আছে। দুটো কারণ, এক, ক্যালিফোর্নিয়া
সবচেয়ে বড় রাজ্য, এবং নিউসাম প্রবাবলি পরবর্তী নেক্সট প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বী হবেন আমেরিকার। প্লাস আরেকটা বলি আমি, হি ইজ ভেরি হ্যান্ডসাম, খুব ঈর্ষা করেন ট্রাম্প সকল সুদর্শন লোককে। আজ হুমান ভাই কিছু বলবেন? জি, হুমায়ুন কবির খুব আমি একটা সেন্টেন্স বলি, সেটা হচ্ছে এই ক্যালিফোর্নিয়ার দাবানল কিন্তু মনে করিয়ে দিল যে জলবায়ু নিয়ে যে চ্যালেঞ্জ গুলোর কথা আমরা বলি, উষ্ণতা, তো কাজে ট্রাম্প সাহেব যেদিকে হাঁটতে চাচ্ছেন আবার তেল উৎপাদন করে, সেটা কিন্তু এই ঘটনাকে ম্যানেজ করার জন্য সহায়ক হবে না, তাকেও কিন্তু চিন্তা করতে হবে। মাতাবর ভাই অনেক ধন্যবাদ হুমায়ুন কবির, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সবশেষে উত্থাপন করলেন, মানে জলবায়ু বিষয়তে ট্রাম্পের যে ইগনোর করে যাওয়াটা সেটি আসলে খুব কাজের কিছু হচ্ছে না, সেটির একটা প্রমাণ। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, ধন্যবাদ দর্শক সাথে থাকবার জন্য। আজকের মতো বিদায়।